गाड़ी चल হ্যাঁ ওয়ান্ডারলাস্ট এসকাপেডসের সাউথ ওড়িশা এবং ছত্তিশগড় সিরিজের একটি তাজা নতুন পর্বে স্বাগত। কলকাতা থেকে নিজেদের গাড়িতে কোরাপুট হয়ে ছত্তিশগড় যাওয়ার পথে সময়ের অভাবে কিছু দ্রষ্টব্য স্থান আমাদের দেখা হয়নি। আগামী কয়েকটি এপিসোডে আপনাদের দেখাবো উড়িষ্যার মিনি তিব্বত, চন্দ্রগিরি বা জিরাঙ্গা, মানকোদাঁদিয়া জলপ্রপাত, উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ মহেন্দ্রগিরি, গন্ডাহাতি জলপ্রপাত, উড়িষ্যার গজপতি জেলার প্রাচীন শহর পারালাখেমুন্ডি, আর তারপর অবশ্যই থাকছে দেওমালি আর গিরিমালি। সেখান থেকে আমরা বাড়ির পথ ধরব গোপালপুর সমুদ্র সৈকতে দুটি দুর্দান্ত দিন কাটিয়ে। থাকছে সব খুঁটিনাটি তথ্য, আর নিজে ড্রাইভ করে যেতে চাইলে সম্পূর্ণ রুট ডিটেলস আর কিছু গুরুত্বপূর্ণ টিপস। কি ভাবছেন? দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগের পর্বে দেখেছেন চিত্রকূট ওয়াটারফলস থেকে রূপকথার মতো সুন্দর ল্যান্ডস্কেপ দিয়ে কলকাতার উদ্দেশ্যে আমাদের ড্রাইভ। না দেখে থাকলে নিচে লিংক দেয়া রইল, ওই সিনারিগুলো মিস করবেন না। আর উড়িষ্যার কোরাপুট এবং ছত্তিশগড়ের বস্তার, কোন্ডাগাঁও, কাঙ্কের, ধামতারি এইসব জায়গায় বেড়ানোর প্ল্যানিংয়ের জন্য তো এর আগের 8টা এপিসোড দেয়াই আছে, সেগুলোও বাদ দেবেন না যেন। রাতের বেলায় নিবেদিতা সেতুর ওপরে কলকাতা ছাড়ছি। সিরিজের প্রথম এপিসোডে আমরা নিজেদের গাড়িতে কলকাতা থেকে কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর, তপ্তপানি হয়ে কোরাপুট যাওয়ার রুট বিশদভাবে কভার করেছি। চন্দ্রগিরি বা জিরাঙ্গা যাওয়ার জন্য তপ্তপানি হট স্প্রিংস অবধি সেই একই রুট। তবে আমাদের আজকের গল্পের পরিপূর্ণতার জন্য সেই যাত্রাপথ আমি সংক্ষেপে তুলে ধরছি। আমরা বাঁ দিকে কোরাপুট রায়গড়ার দিকে ঘুরে যাচ্ছি, মানে রায়গড়া দিয়ে কোরাপুট যায় আর কি। এরিয়াটার নাম, এইটুকু জায়গার নাম হচ্ছে তপ্তপানি ঘাট, কারণ ঘাটটা ক্লাইম্ব করছে। কলকাতা থেকে রাত্রিরে বেরিয়ে সারা রাত চালিয়ে আজকের প্রথম স্টপ তপ্তপানি হট স্প্রিং। চলুন শুরু করা যাক। তপ্তপানি মন্দিরের ঠিক 5.5 কিলোমিটার পরে NH 326 একটু বেঁকে চলে গেল রায়গড়া হয়ে কোরাপুট। আমরা সোজা ঢুকে গেলাম চন্দ্রগিরির রাস্তাতে। মনাস্টারি এখান থেকে 27 কিলোমিটার অথবা 23 কিলোমিটার, ডিপেন্ডিং অন দ্য লাস্ট লেগ। তপ্তপানি হট স্প্রিং থেকে চন্দ্রগিরি আসার রাস্তাটা মানে দারুণ। মানে আমি এতক্ষণ ভাবছিলাম যে তপ্তপানি আসার রাস্তাটা ভালো, উমা তপ্তপানি থেকে চন্দ্রগিরি যে রাস্তাটা আসছি সেটার সিনারি দেখছি আরো এক কাঠি ওপরে। এটা চন্দ্রগিরি টাউন, সোজা রাস্তা মহেন্দ্রগড়া হয়ে পারালাখেমুন্ডি চলে গেছে। এটাই মনাস্ট্রি যাওয়ার মেইন রোড। আমরা ডান দিকে ওই স্টার্লিং ফরেস্ট রিসোর্ট লেখা বোর্ডের ওদিকে ঘুরে যাব। এই রাস্তাটা পেছন দিক দিয়ে মনাস্ট্রি গেছে, 3.5 থেকে 4 কিলোমিটার শর্ট। This is beautiful. চন্দ্রগিরি পাহাড়ের কোলে সুন্দর ব্যাকড্রপটা গো, জাস্ট বিউটিফুল। পুরো গোল্ডেনে মাথাগুলো না চকচক করছে, রোদ পড়েছে, পিছনে পাহাড়, ও আরো এক্সটেনশন হচ্ছে, দেখো ওখানে বানাচ্ছে আরো। মনে হচ্ছে সামনে ফ্ল্যাগস সিকিমের দিকে যেখানে বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে সেরকম চলে এসেছি। পাহাড় পুরো রং মানে সাদা, এদের যে কালারের ফ্ল্যাগ হয় বুদ্ধিস্টে। এই রাস্তাটা মনাস্ট্রির পেছন দিয়ে একদম টিবেটান সেটেলমেন্টের ভেতর দিয়ে মনাস্ট্রির পাশে যে স্তূপাটা রয়েছে তার পাশ দিয়ে এসেছে। আমরা সকালেই তপ্তপানি পৌঁছে যাই, কিন্তু ওখানে একটা ইনসিডেন্টের জন্য এখন দুপুর গড়িয়ে গেছে, তাই এত গরমে মনাস্ট্রি না গিয়ে পরে আসবো। পাশ দিয়ে গেল পদ্মাসম্ভাবা মহাবীরা মনাস্ট্রি বা থুপটেন মিনরোলিং মনাস্ট্রি বা জিরাং মনাস্ট্রির মেইন গেট। আমাদের রাতে থাকার হোটেল ঠিক করে আর চেকিং করার পর রোদ পড়তে বেরিয়ে পড়লাম। এই যেখানে দেখুন খাসাডা ওয়াটারফল 4 কিলোমিটার লেখা আছে, আর এই সোজা রাস্তাটা চলে গেলে পদ্মাসম্ভাবা মহাবীর, ওই চন্দ্রগিরির যে আসল যে বুদ্ধিস্ট মোনাস্ট্রিটা সেইটা রয়েছে। দূরের পাহাড়ের শ্রেণীগুলো কি সুন্দর লাগছে।
খাসাডা ওয়াটারফল এইখান থেকে 1.5 কিলোমিটার। বোটগুলো কিন্তু সুন্দর করা আছে ওড়িশা ট্যুরিজমের, which is very good। এই রাস্তাটা ভাঙা, এতক্ষণ রাস্তাটা খুবই ভালো ছিল। এই যে এখান থেকে 500 মিটার্স। আমরা এসেছি খাসাডা ওয়াটারফলে, একদম চন্দ্রগিরির কাছেই 4 কিলোমিটার দূরে খাসাডা ওয়াটারফল দেখার জন্যে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ওপরে একটা মন্দির আছে, একদম কাছ অবধি যাওয়া যায়, একদম কাছ অবধি যাওয়া যায়। ওয়াটারফলটা ওইদিকে, মানে এই ওয়াটারফলটা এইদিকে, এই সামনের এই সাইডে, আর ওইদিকে পাহাড়ের ওপরে একটা ছোট্ট পাহাড়, মানে কি ছোট্ট টিলার ওপরে মন্দির আছে, আর এইখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। বর্ষাকালে কিন্তু এইটা যাওয়া যায় না। এই যে পাথর সামনে দেখছেন, এর ওপর দিয়ে পুরো জল বয়ে যায়। এর ওপর দিয়ে জল বয়ে গেলে তখন আর ওই মন্দির বা ওই অপর পারে যাওয়া যায় না। চারদিকটা অদ্ভুত সুন্দর। খাসাডা জলপ্রপাত। ম্যাডাম খাসাডা ওয়াটারফলের সামনে একটু পোজ দিচ্ছেন। ঠিক ওপরে এখান থেকে জল পড়ছে। বর্ষাকালে তো এর আশেপাশে আসা যায় না, এতখানি ফুলে ফেপে থাকে। এখন বর্ষা নেই বলে আসতে পেরেছি। এই ওপরে রাম, লক্ষ্মণ আর সীতার মন্দির। এই মন্দিরের ওপরের থেকে নিচে খাসাডা ওয়াটারফল। খুব সুন্দর কয়েকটা সিট করে দেওয়া রয়েছে বসার জন্য নদীর ওই পারে। জলপ্রপাত দেখে চলে এলাম মনাস্ট্রির উল্টো দিকে শান্তি স্তূপ বা স্তূপা অফ এনলাইটেনমেন্টে। এই স্তূপগুলো, যা ছোটেন নামেও পরিচিত, তিব্বতীয় বৌদ্ধ ধর্মের প্রচলিত স্থাপত্যশৈলী নিদর্শন, যা প্রজ্ঞা ও বুদ্ধের উপদেশের প্রতীক। সামনে ওই যে ভদ্রলোক আসছেন এই ফোনের সোজাসুজি, এই যে হলুদ জামা পরে, উনি এটাকে, এখানকার লোকাল হবেন, উনি প্রদক্ষিণ করছেন। জিরাং মনাস্ট্রি, যেটা তিব্বতীয়দের সেটেলমেন্ট চন্দ্রগিরিতে, সেটার যে মেইন মনাস্ট্রি, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই বুদ্ধস্তূপ। কেউ যদি জানেন এই ফুলের কি নাম, তাহলে নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন, কারণ আমি জানি না। কিন্তু এই প্রথমবার দেখলাম এরকম ফুল, খুব সুন্দর লাগছে দেখতে। সারা রাত ড্রাইভ আর সকালের অঘটনের পর সবাই খুব ক্লান্ত, তাই আর না ঘুরে এরপর হোটেলে ফিরে রেস্ট করেছিলাম। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। আমরা রাত্রিরে উঠেছিলাম মহেন্দ্রগদায় হোটেল বুধু ইন্টারন্যাশনালে। ইচ্ছে ছিল রিপা হাউসে থাকবো, কেন রিপা হাউস তো পুরোটাই ওই পদ্মসম্ভবা যে মনাস্ট্রি আছে, মনাস্ট্রির কম্পাউন্ডের মধ্যে, পুরো সুন্দর সবুজ ক্যাম্পাসটার মধ্যে। ক্যাম্পাসটা খুব সুন্দর, কিন্তু রিপা হাউসটা একদম বেসিক। আর সব থেকে যেটা বড় প্রবলেম, যে ওখানে পাওয়ারের অসুবিধা আছে, পাওয়ার সবসময় থাকে না এবং ব্যাকআপ নেই, সেই জন্য এখানে এসেছিলাম। তো দিস ওয়াজ রিজনেবল। এই এরিয়া এটাই সব থেকে বেশি ভালো। এর থেকে আর উঁচু ক্যাটাগরির এখানে কিছু নেই। না হলে ব্রহ্মপুরে থাকতে হবে, আর না হলে তপ্তপানি হট স্প্রিং রিসোর্টে থাকতে হবে। এটা হচ্ছে হোটেল বুধু ইন্টারন্যাশনালের একটা রুম। মোটামুটি ভালোই, মানে এই জায়গায় এটাই হচ্ছে বেস্ট স্ট্যান্ডার্ড। বড় ডাবল বেড আছে, দরকার হলে 3 জন শুতে পারবে। আর ভালো কথা হচ্ছে এসি আছে। আর যেটা এখানে সবচেয়ে জরুরি, এটা হচ্ছে যে পাওয়ার ব্যাকআপ আছে এখানে, কারণ এখানে কিন্তু মাঝে মাঝেই কারেন্ট চলে যায়। পাওয়ার ব্যাকআপ আছে। আর এই হচ্ছে বাথরুমে একটা ছোট গিজার আছে। এখন গরমকালেও দেখছি এখানে জল খুব ঠান্ডা, সুতরাং একটা গিজার এখানে দরকার। মোটামুটি বড় ছিমছাম একটা রুম, খুব সাংঘাতিক কিছু না, কিন্তু চলে যায়। এই 1650 টাকা করে নেয় দুজনের জন্যে। দরকার হলে 3 জনও থাকতে পারে, কোনো থাকা খাওয়া ইনক্লুডেড নয়। আর হোটেল বুধু ইন্টারন্যাশনালে সঙ্গেই আর কি রেস্টুরেন্ট আছে, সেখানে রাত্রিবেলা সকালের খাবার পেয়ে, মানে ব্রেকফাস্ট পাবেন। এখানে ব্রেকফাস্ট পাওয়া যায় না, তবে রাত্রিরের খাবার আর দুপুরের খাবার আরামসে পাওয়া যায়। আমরা চাইছিলাম রিপা হাউসে থাকার জন্য, কিন্তু ওখানে পাওয়ারের সমস্যা আছে, কোনো ব্যাকআপ নেই বলে রিপা হাউসে থাকিনি। আমরা স্তূপার দিকে যাচ্ছি।
এই যে সব টিবেটিয়ান মোনাস্ট্রির পাশে সব বসতি আছে, টিবেটিয়ান কলোনি। আর এই যে বুদ্ধার মূর্তিটা খুব সুন্দর, অবলক্তি কারণ মানে বসার পশ্চারে বুদ্ধ আর কি। সকালবেলা এখনো তেমন রোদ্দুর ওঠেনি বলে ঘাম হচ্ছে, অসুবিধে খুব একটা হচ্ছে না, খুব শান্ত নির্জন, দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে চন্দ্রগিরির আরেকটা মনাস্ট্রি, নিদো কাগু মনাস্ট্রি। নিদো কাগু মনাস্ট্রি, যার উল্টো দিকে ওই সিটিং পশ্চারে বুদ্ধ রয়েছে। এই যে নেইডো কাগু মনাস্ট্রির ভেতর থেকে সিটিং পশ্চারে বুদ্ধ। এটা হচ্ছে 17 ফিট, ওটা 23 ফিট হাইট। আচ্ছা, কলোনি টাইপের আছে, আছে। বড় বড় বাড়ি আছে ওদের, থাকে এখানে। 7টা কলোনি আছে এরকম। আমরা যখন মার্কেট প্লেস দিয়েও যাচ্ছিলাম তখনও দেখছিলাম এই যে এই গলিগুলোর মধ্যে সব বাড়িগুলো রয়েছে। এগুলো হচ্ছে সব টিবেটিয়ান সেটেলমেন্ট। এখানে এই যে কি সুন্দর করে ডিরেকশন দেয়া আছে, এখানে এটা ওল্ড পিপলস হোম, ওল্ড পিপলস হোম আছে এখানে। এরা এই এরিয়াটাকে বলে ফুটসোকলিং, মানে ল্যান্ড অফ এটারনাল হ্যাপিনেস অ্যান্ড প্লেন্টি। এইটা হচ্ছে মেন বোর্ডটা, যেটা দিয়ে আপনারা ডিরেকশনটা পাবে খাসাডা ওয়াটারফল আর পদ্মসম্ভবা মহাবীরা চন্ডী। ওয়েলকাম টু রিগং পদ্মসম্ভবা বুদ্ধ বিহারা জিরাং। এই যে এইটা দেখো, এইটা তৈরি হচ্ছে আর একটা নতুন। খুব সুন্দর, এটা হয়ে গেলে দারুণ হবে। বিশাল হচ্ছে স্ট্রাকচারটা, খুব সুন্দর। এই যে সামনে খাসাডা ওয়াটারফল যাওয়ার রাস্তা, এখান থেকে 4 কিলোমিটার, আর 2 কিলোমিটার হচ্ছে মনাস্ট্রি। আর এই হচ্ছে একটা ভ্যালির মধ্যে চন্দ্রগিরি মাউন্টেন ইস্টার্ন ঘাটসের পার্ট, তার মধ্যে হচ্ছে এই মনাস্ট্রিটা। যে গাছের ফাঁক দিয়ে আমরা পদ্মসম্ভবা মোনাস্ট্রিটা দেখতে পাচ্ছি। পদ্মসম্ভবা মহাবীরা ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট টিবেটিয়ান মোনাস্ট্রি, যেটা 2010-এ দালাই লামা উদ্বোধন করেছিলেন। উল্টা এই যে পদ্ম সরোবর, এখানে বোটিংও করা যায়, শীতকালে বোটিং করা যায় ভালো করে। এখানে একটা ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট, টয়লেটের ফেসিলিটি আছে যারা ধরুন ডে ভিজিটে আসে। আর এই সরোবরটা পেরিয়ে আমরা মোনাস্ট্রির দিকে যাচ্ছি। বিশাল ক্যাম্পাস। আমাদের সঙ্গে এবার ছোট ম্যাডামও এসেছেন। গতকাল তপ্তপানিতে আনফরচুনেটলি ওর পায়ের গোড়ালিটা ভালো রকম মুচকে যায়, আজ অনেকটা বেটার। এই হচ্ছে পদ্মসম্ভবা মহাবীরা। এই হচ্ছে পুরো মনাস্ট্রিটা, বিরাট বড় মনাস্ট্রি, ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট মনাস্ট্রি। এখানে এদিকে একটা গুরু পদ্মসম্ভবা স্কুলও রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এখানে একটা এন্ট্রি ফি আছে 5 টাকা পার হেড। ভেতরে বুদ্ধিস্ট চান্টিং হচ্ছে, ভেসে আসছে।
চীন যখন তিব্বতে ইনভেড করে 1959-এ, তখন প্রচুর তিব্বতী তাদের দেশ তিব্বত ছেড়ে ভারতবর্ষে চলে আসেন। তাদের মধ্যে দালাই লামাও ছিলেন। সেই রিফিউজিরা যখন ভারতবর্ষে আসে, প্রায় 85,000 থেকে 1 লাখ রিফিউজি, তখন ভারতবর্ষের গভর্নমেন্ট তাদের রিসেটেলমেন্টের একটা প্ল্যান বানায়। সেই রিসেটেলমেন্ট প্ল্যান অনুযায়ী এক দল রিফিউজিকে উড়িষ্যার এই চন্দ্রগিরিতে, এই ইস্টার্ন ঘাটস যে পর্বতমালা আছে তার কোলে এই সেটেলমেন্টটা করে দেওয়া হয়, জমি দেওয়া হয়, কিছু স্ট্রাকচার করে দেওয়া হয় যেখানে ওনারা থাকেন, এবং সেখানেই এই বড় মনাস্ট্রিটারও গোড়াপত্তন হয়। এই মনাস্ট্রিটা 2010-এ দালাই লামা নিজে এসে উদ্বোধন করেন। ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট মনাস্ট্রি। এখানে রেসিডেন্টসরা প্রচুর মঙ্কস মানে লামারা এসে পড়াশুনো করেন, বিভিন্ন জায়গা থেকে আসেন, সিকিম টিকিম বহু জায়গা থেকে এখানে এসে পড়াশুনো করেন। এটা হচ্ছে একটা বিরাট বড় এরিয়া জুড়ে খুব সুন্দরভাবে তৈরি করা। আর এটা আশেপাশে পুরো তিবেটিয়ান সেটেলমেন্টও রয়েছে। এই সেটেলমেন্টগুলো তিব্বতীরা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। রিফিউজি অ্যাক্ট অনুযায়ী তো এনাদের সবাইকে ইন্ডিয়ান সিটিজেনশিপ মনে হয় দেওয়া সম্ভব নয়। কিছু কিছু লোক পার্টিকুলার কাট অফ ডেটের পর জন্মগ্রহণ যারা ভারতে করেছিলেন তারা কেউ কেউ ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছেন, সবাই নয়। তবে এনারা এখনও মানে তিব্বত থেকে আসা দেশ ছাড়া রিফিউজি, কখনো যদি আবার তিব্বত স্বাধীন হয় তাহলে তারা চলে যেতে পারেন, এই আশায় বুক বেঁধে রয়েছেন। আর এখানেই গড়ে তুলেছেন তাদের ছোট এক টুকরো তিব্বত। গুরু পদ্মসম্ভাবা স্কুল। এই সামনে হচ্ছে রিপা হাউস, টিবেটিয়ান বাংলো। এখানে থাকা যায়, এটা মনাস্ট্রি ক্যাম্পাসের মধ্যেই। এসি রুম, নন এসি রুম দুটোই আছে। এসি রুম 1500 টাকা করে ভাড়া নেয়। আমি একটা জাস্ট এসি রুমের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। খুবই বেসিক, এখানে কোনো সার্ভিস নেই, খালি লজিং, কোনো ফুডিংয়ের ব্যবস্থা নেই। আর এখন এখানে লোকালি যা শুনলাম যে একটু পাওয়ারের অসুবিধে আছে, কোনো পাওয়ার ব্যাকআপ নেই। তো অনেক সময় সারা রাত ধরেও, বৃষ্টি ফিষ্টির সময় সারা রাত ধরেও কারেন্ট থাকে না। এই ছাড়া জায়গাটা কিন্তু ক্যাম্পাসের মধ্যে বেশ সুন্দর। এই যে আবার বোর্ড আছে এখানে, মানকাদাদিয়া ওয়াটারফল 11 কিলোমিটার। মানকাদাদিয়া। সব ইন্টারসেকশনই পথ নির্দেশ রয়েছে। আমরা চলেছি মহেন্দ্রতনয়া নদীর জল 100 ফিট নিচে আছড়ে পড়ে তৈরি করা মানকোদাদিয়া জলপ্রপাতের পথে। ব্রিজের সামনে বাঁ দিকে পাহাড়ের ওপর দেখুন একটা ত্রিশূল আঁকা রয়েছে, একদম লাজবাব সিনারি। মানকোদাদিয়া মহেন্দ্রগদা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে, আর যাত্রাপথ সিম্পলি ডিভাইন। এখান থেকে 8 কিলোমিটার বাঁদিকে দেখতে হবে। মানে আমরা গাড়ি চালাতে ভালোবাসি বলে এই রাস্তা মানে ড্রিম টু ড্রাইভ। ঘন জঙ্গল, পাহাড়, মানে আর সুন্দর রাস্তা, তার উপরে দারুণ লাগছে।
ওই তো বাবা কি আছে, এদিক ওদিক চলে যাও না, ঘোরাতে পারবে না। হ্যাঁ, নাহলে ব্যাংকে চলে আসবো। এই তো বলছি নিচে যেতে হয়, কোথায় নিচে যাবে বাবা? না, হয়ে যাচ্ছে বাবা, আর নিয়ে যাবে না। নিচেই বরঞ্চ ঘোরানোর জায়গা, শুধু তা না, পার্কিং কেন, ঘোরানোরও জায়গা আছে। এই হচ্ছে মানকোদাদিয়া ওয়াটারফল, উড়িষ্যার গজপতিতে চন্দ্রগিরির থেকে জাস্ট 15 কিলোমিটার দূরে অসম্ভব সুন্দর মানকোদাদিয়া ওয়াটারফল। চলেছি মানকোদাদিয়া থেকে 62 কিলোমিটার দূরে উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ 4925 ফিট উঁচু মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। বুঝতে পারছি না কাশ্মীরে আছি না সিকিমে আছি না উত্তরাখণ্ডে আছি না হিমাচল প্রদেশে আছি, মানে গুলিয়ে যাচ্ছে মাথাটা। কোথায় রয়েছি উড়িষ্যার গজপতি ডিস্ট্রিক্টে। সাদে বলে উড়িষ্যা ইন্ডিয়াস বেস্ট কেপ্ট সিক্রেট। এই তো মহেন্দ্রগিরি লেখা, দেখো মহেন্দ্রগিরি কত লেখা, 26 কিলোমিটার। এই যে বোর্ড রয়েছে মহেন্দ্রগিরির 26 কিলোমিটার। এখানে আছে উপরে, এখানে বোর্ড আছে গারা বাঁধার তুম্বা বেহরামপুর, এইদিক থেকে বেহরামপুর। হ্যাঁ, ওখানে পেছনে একটা বোর্ড মহেন্দ্রগিরি ওই সাইডে দেখা। হ্যাঁ, তো এইদিকে, তো বাদিকে, এইদিকে, এই রাস্তাটা। লাজবাব সিনারি, লাজবাব সিনারি। আর তেমনি রাস্তা, মানে রাস্তাটা ইজ আ পার্ট অফ দ্যাট লাজবাব সিনারি। এক্ষুনি ঝাঁঝাঁর মানে রোদ্দুর ছিল, এখন হয়ে গেল তেড়ে বৃষ্টি। এখানে খাবার দোকান আছে মনে হয়, মহেন্দ্রগিরি 5 কিলোমিটার। এখনই আমরা যে আসছিলাম মানে তেড়ে রোদ্দুর ছিল, মানে এত গরম। আর এই যেই পাহাড়ের এখানে এলাম, এখানে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমরা যাচ্ছি মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। মহেন্দ্রগিরি শেষ 5 কিলোমিটার যেতে গেলে গাড়ির জন্য একটা মানে এন্ট্রি গেট আছে আর কি। এন্ট্রি গেটে পার 4 হুইলার 100 টাকা করে দিতে হয়। আমরা টিকিট কেটে ওপরে উঠছি। এখানে আমরা টিকিট কাটলাম এই 4 হুইলারের জন্য। সেখানে ছেলেটা বলল যে কোনো যদি প্লাস্টিক বটল ফটল থাকে যেন ফেলবেন না, উইচ ইজ ভেরি গুড। অ্যাটলিস্ট একটা কোনো এফর্ট নেওয়া হচ্ছে। আর এখানে জায়গায় জায়গায় লেখা আছে সে নো টু প্লাস্টিক ব্যাগস, অ্যাটলিস্ট কোনো তো এফর্ট কেউ একটা দিচ্ছে। আমরা এসছি মহেন্দ্রগিরিতে, আর এই নিচে হচ্ছে মহেন্দ্রগিরির ইকো ট্যুরিজম কমপ্লেক্স। এটা 1 বছর হলো প্রায় রেডি হয়ে গেছে, কোনো কারণে এটা খোলেনি। এখান থেকে কিন্তু ভিউ আর অসাধারণ। ইকো ট্যুর উড়িষ্যার মহেন্দ্রগিরি নেচার রিসোর্ট উইচ ইজ নট ইয়েট অপারেশনাল। আর এই হচ্ছে সামনে মহেন্দ্রগিরি থেকে ভিউ। আজকে এখন তেড়ে বৃষ্টি পড়ছে, উই আর এনজয়িং দ্য মনসুনস। ওদিকে কিন্তু নীল আকাশ, ঠিক মহেন্দ্রগিরির মাথায় বৃষ্টি পড়ছে। এখানে হচ্ছে একটা ফায়ার ওয়াচ টাওয়ার। মানে আমাদের মানে অসম্ভব ভালো লাগছে এখানে এসে, অসম্ভব। আজকে সকালবেলা প্রচণ্ড রোদ ছিল, এখন জাস্ট মনসুন ঢুকেছে। আর এই প্রথম মনসুন শাওয়ার্স আমরা মহেন্দ্রগিরির ওপরে এনজয় করছি একদম। মানে আমি ফোনের ক্যামেরা রেকর্ড করছি, সামনে দেখা যাচ্ছে না, সামনে প্লেনস নিচে একদম, ওখানে রোদ্দুর ঝলমল করছে, বোঝা যাচ্ছে আকাশে নীল আকাশে ক্লাউড।
সামনে একটা টেবিল টপের মতো মাউন্টেন, ও আর ওদিকে পুরো ঢেউ খেলানো পাহাড় যাচ্ছে, পুরো ঢেউ খেলানো পাহাড়। এই রাস্তার এদিকটা আসতে দেয় না, সামনে কুন্তি মন্দির আছে, আমরা ওই অবধি যাবো। এই হচ্ছে ফায়ার ওয়াচ টাওয়ার আর ওই মহেন্দ্রগিরি লেখা বোর্ড, আর ঠিক বোর্ডের নিচেই যেটা দেখাচ্ছিলাম ওড়িশা ইকো ট্যুর, এই না না হ্যাঁ ফরেস্টের ফায়ার ওয়াচ টাওয়ার রয়েছে এখানে, যেটা রয়েছে ফরেস্টের ফায়ার ওয়াচ টাওয়ার, মানে আগুন টাগুন লাগলে দাবানল আর কি, সেটা দেখার জন্য এই ওয়াচ টাওয়ারটা করা রয়েছে। আর নিচেই জাস্ট নিচেই রয়েছে মহেন্দ্রগিরি ইকো রিসোর্ট, সেটা কী কারণে এখনও খোলেনি কে জানে, 1 বছর তো হলো প্রায় রেডি হয়ে গেছে। কিন্তু এই যে জায়গা দেখে গেলাম, এখানে এসে থাকার তো মানে খুবই মানে খুবই ইচ্ছে রইলো, এখানে এসে থাকার খুবই ইচ্ছে রইলো। এবং এখন কি উড়িষ্যা ট্যুরিজমের এটা কবে খোলে এই প্রপার্টিটা দেখা যাক, কেননা আশেপাশে কিন্তু আর থাকার জায়গা নেই। এই যে প্রোটেক্টেড মনুমেন্ট যুধিষ্ঠির টেম্পল, আর্কিওলজিক্যাল রিমেন্স, এই যে যুধিষ্ঠির টেম্পল মহেন্দ্রগিরি। আর এই যে সামনে এই যে বোর্ডটা দেওয়া রয়েছে ওয়ে টু ভীমা টেম্পল, এইটা হচ্ছে অ্যাকচুয়াল মহেন্দ্রগিরি পিক। এই যে রাস্তাটা সামনে দিয়ে উঠে গেল, ওই যে ওপরে ওখানে মন্দির মতো দেখা যাচ্ছে, ওই ওপরে মন্দির দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে ভীম টেম্পল, ওইটা হচ্ছে অ্যাকচুয়াল মহেন্দ্রগিরি পিক। এটা এইখান থেকে এই যে সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে চড়ে ওর ওপরে যেতে হয়। মন্দির ছাড়াই জায়গাটা ফাটাফাটি। মন্দিরটা তো একটা অন্য রকমের মন্দির দেখলাম পুরো, এখানে বোঝাই যাচ্ছে পুজো করা হয়। এই যে এইটা হচ্ছে যুধিষ্ঠির টেম্পলের মধ্যিখানে, মহেন্দ্রগিরি যুধিষ্ঠির টেম্পল। এখানে পুরো এরকম পাথর চাপানো রয়েছে, নিশ্চয়ই পূর্বপুরুষের উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা। আর এইখানে যেটা রয়েছে আরেকটা, এইটা ছোট ছোট এরকম পাথর দিয়ে মন্দির মতো, মানে ঠিক মনে হচ্ছে বাংকারের মতো, বাংকার যেমন হয় না, ঠিক ওই রকম দেখতে লাগছে। কুন্তি মন্দিরে যাওয়ার রাস্তা, এটা ওপরের টপ থেকে আমরা প্রায় 4500 ফিটে ছিলাম, 4400 ফিট মতো, সেইখান থেকে এই যে ঘুরে 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 রাস্তা নেমেছে। আর ওই নিচে প্লেনস আর ইয়ে দেখা যাচ্ছে মহেন্দ্রগিরি। ওই সামনে দেখুন একদম আঙুলের সোজাসুজি যদি দেখেন, ওইখানে কিন্তু একটা মন্দির রয়েছে, ওখানে লোকজনও গেছে, প্রচুর লোক দেখা যাচ্ছে। আর এই দিকে আরেকটা মন্দির রয়েছে, মানে এদিকের মন্দির থেকে এই পুরো পাহাড়ের রিজ ধরে ওই দিকে যাওয়া যায়। মোস্ট প্রবাবলি এটার উপরে 3টে পিক আছে। আর বলছে এই এরিয়াটা রামায়ণ আর মহাভারতের সময় থেকে পুরাণে উল্লেখ করা রয়েছে আর কি। আমরা প্রায় কুন্তি মন্দির এসে গেছি, ওই যে মন্দির দেখা যাচ্ছে। এখানে দেখছি একটা রেস্ট হাউস রয়েছে ঠিক কুন্তি মন্দিরের উল্টো দিকে, রেস্ট হাউস অ্যাট মহেন্দ্রগিরি। হ্যাঁ, এখানে এন্ট্রি টাইমিংস হচ্ছে মানে মহেন্দ্রগিরিতে 5টা থেকে 5টা, ঢোকার সময় যা দেখালাম একটা 100 টাকার এন্ট্রি টিকিট লাগে গাড়ির জন্যে। আর 5-5.5 কিলোমিটারেই বেশ অনেকখানি ওপরে উঠে যায়। এই হচ্ছে পৌরাণিক কালে কুন্তি মন্দির। এই যে কুন্তি মন্দির, গোকর্ণেশ্বরা টেম্পল, এখানে নন্দী, আর ওই হচ্ছে মন্দির। এই ফ্রেশ পুজোর ফুল ছড়ানো রয়েছে, মানে শিবলিঙ্গ রয়েছে ভেতরে। এই যে এই মহেন্দ্রগিরির যে রিসর্টটা, মানে জাস্ট ফাটাফাটি, কিছু জায়গা লোকেশনটা একদম মানে দারুণ। যে দেখবেন সে বলবেন আমি আজকেই থাকবো। কিন্তু যা শুনলাম এখনো অবধি ট্যুরিস্টদের জন্য ওপেন হয়নি। এত সুন্দর বানানো সত্ত্বেও যে কেন ওপেন হয়নি সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো আগে যেখানে আমরা ছিলাম আর কি আগেরটাতে, সেখানে বললো যে জানি না সত্যি মিথ্যে কি না, কিন্তু এটা হচ্ছে লোকাল স্টোরি, যে যেহেতু এটা পাহাড়ের ওপরে ওই জন্য লোকালরা রাত্রিরে থাকতে চাইছে না। মানে পাহাড়ের ওপরে, আমি জাস্ট ইন্টারজেক্ট করছি, পাহাড়ের ওপরে তো দেওমালিও পাহাড়ের ওপরে, বললো এখান থেকে সব লোকালরাই এটাকে চালায়। তো লোকালরা যেখান থেকে আসবে সেই গ্রাম আশেপাশে কোথাও নেই, তো ওরা রাত্রিরে বা কাছাকাছি যেতে চায়, বাড়ি ফিরে যেতে চায়, সেরকম জায়গা নাকি পাচ্ছে না বলে ওটাকে ওপেন করেনি। গভর্নমেন্ট অফিসিয়ালসদের জন্য এখন থাকতে দিচ্ছে শুনলাম। প্রায় গত বছর অক্টোবরের কাছে তো রেডি হয়ে যাওয়ার কথা ছিল, তো এখন ইট ইজ কমপ্লিটলি রেডি। লোকেশনটা ফাটাফাটি, কিন্তু থাকার জন্য এখনো ওপেন নয়। এখানে পরশুরামের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি সামনে ওপরে, পরশুরামের মন্দির, সেখানটা একটু দর্শন করে আসি।
এই যে কার্ভস রাস্তার ঘুরে ঘুরে মহেন্দ্রগিরিতে যেটা উঠেছে, ওই একদম দূরে ঘাঁটির ওইদিকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেইন রাস্তা, আর এইদিকের এই কার্ভসগুলো ঘুরে ঘুরে উঠেছে। দারুণ লাগছে দেখতে। গেলাম, বৃষ্টি পড়ছে ঝমঝম করে, আসছি রোদ্দুর কটকট করছে। এবার চলেছি মহেন্দ্রগিরি থেকে 30 কিলোমিটার দূরে গন্ডাহাতি ওয়াটারফলসের উদ্দেশ্যে। এই যে গন্ডাহাতি ওয়াটারফল 2 কিলোমিটার বোর্ড রয়েছে এখানে। আমরা এসে গেছি গন্ডাহাতি ওয়াটারফলসে। আমরা শেডের তলা দিয়ে হেঁটে যাচ্ছি। মহেন্দ্রতনয়া নদী যেখানে আছড়ে পড়ছে, গন্ডাহাতি ওয়াটারফল। এককালে এখানে নাকি মদ্দা হাতিরা আসতো, গন্ডাহাতি, সেই জন্য নাম। সেই ওয়াটারফলের উদ্দেশ্যে ওয়াটারফল সংলগ্ন এরকম একটা বাচ্চাদের পার্কও রয়েছে। ভরা বর্ষায় বা আগস্ট মাসে এর রূপ অন্যরকম হয়ে যায়, তখন আরও প্রচুর জল আসে। কিন্তু এখনও জলের কিন্তু কমতি নেই, এখনও বেশ ভালোই, মানে অলরেডি তো মনসুন শুরু হয়ে গেছে, এখনও কিন্তু বেশ ভালো জল আছে। অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড ওয়াটারফল। পিপল আর রিয়েলি এনজয়িং। বিচটা আর এই হচ্ছে ওয়াটারফল। গন্ডাহাতি ওয়াটারফলসে লোকজন দারুণ এনজয় করছে। মানে এখানে একদম পুরো গরমের দিনে মানে মন প্রাণ খুলে লোকজন চান করছে, মানে এনজয়মেন্ট জমজমাটি একদম পুরো দেখার মতো। লোকে জলে জিমন্যাস্টিক্স করছে, ঝাঁপ মারছে, কি না কি করছে। এসে গেছি গন্ডাহাতি ওয়াটারফলের ওপরটায়, যেখান থেকে জল পড়ছে। ওই যে সামনে জায়গাটা দেখা যাচ্ছে একদম সামনে, ওইখানে জল জমে ওইখান থেকে পড়ছে ওয়াটারফল। আর এই যে জল পড়ছে, সেই আমরা গন্ডাহাতি ওয়াটারফলস থেকে বেরোলাম। এখন যাচ্ছি পারালাখিমুন্ডি। এখানে বারালাখিমুন্ডি, সানালাখিমুন্ডি আর পারালাখিমুন্ডি আছে। তো শর্টে পারালা বলে। এটা হচ্ছে এই যে আমরা গজপতি ডিস্ট্রিক্টে রয়েছি, গজপতি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স। তো সেইখানে ইচ্ছে রয়েছে আজ রাত্রিটা থেকে যাব, আর কালকে যাব দেওমালি হিলটপে। মানে অসাধারণ সুন্দর রাস্তা। মানে আমরা তো যাই, বহু জায়গা বেড়াতে যাই, কাশ্মীরে লোকে যাচ্ছে, অবভিয়াসলি এরকম ঠান্ডা নেই, কিন্তু আপনি যদি ল্যান্ডস্কেপটা দেখুন, জাস্ট সামনের ল্যান্ডস্কেপটা দেখুন, আপনারা ল্যান্ডস্কেপটা খালি দেখুন, অসাধারণ সুন্দর। আমরা পারালাখিমুন্ডি, উড়িষ্যার গজপতি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স। আমরা আজ রাত্রিরে রয়েছি হোটেল সাই ইন্টারন্যাশনাল, শর্ট ফর্মে HSI বলে, পারালাখিমুন্ডিতে একটা হোটেল। বেশ ভালো হোটেল, আমাদের বেশ ভালো লাগলো। একটা পুরনো দিনের, নতুন 2023-এ তৈরি করা হোটেল, কিন্তু পুরনো দিনের মানে একটা প্যালেস স্টাইলে বা পুরনো দিনের হাভেলি স্টাইলে তৈরি করা, খুব সুন্দর ভেতরে সাজানো। আর রুমসগুলো ভালো, মানে মিড প্রাইস হোটেল, খুব কস্টলিও না আবার খুব যে সস্তা সেটাও বলবো না, বাট ফুড ওয়াজ গুড, রুমস আর অলসো গুড, সো হাইলি রেকমেন্ডেড ইফ সামওয়ান ইজ ট্রাভেলিং থ্রু পারালাখিমুন্ডি অ্যান্ড নিডস টু স্টে ফর আ নাইট অর আ কাপল অফ ডেজ। মেন হাইওয়ে থেকে একদম ধারে, আর একদম পুরো কভার্ড পার্কিং রয়েছে, পার্কিং নিয়েও কোনো প্রবলেম নেই। এই রিসেপশনের এখান দিয়ে ঢুকে গাড়ি এসে এই দিকের রাস্তা, পেছনে বিরাট বড় পার্কিং। আমাদের ঝট করে পার্কিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেল সাই ইন্টারন্যাশনালের মেইন রিসেপশন এরিয়া। What we learned is that it's a very new hotel, though the design looks like a palatial residence, slightly old,
বাট ইটস আ প্রেটি নিউ হোটেল, স্টার্টেড আপ ইন 2023, 2023-এ খোলা হয়েছে এবং গ্র্যান্ড হোটেল। হ্যালো, আমরা এখন পারালাখেমুন্ডিতে আছি, হোটেল সাই ইন্টারন্যাশনালে। এটা হচ্ছে মেন রিসেপশন এরিয়াটা, খুব সুন্দর শ্যান্ডেলিয়ার্সও আছে, ওয়েল লিট একদম। ওই যে ওখানে রিসেপশন এরিয়া, এখানে সিটিং এরিয়াও আছে। এখানের চেক আউট টাইম 12টা আর চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো। আর এটা আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দরজাগুলো খুব সুন্দর একটা অ্যান্টিক ফিনিশে আছে, আবার অনেক ডেকোরেশনও আছে দরজাটার ওপর। আমরা আছি রুম নাম্বার 110-এ, যেটা সুপার ডিলাক্স রুম, কারণ নর্মাল রুমগুলো আপাতত অ্যাভেলেবল ছিল না। আর এটা 3 জনের জন্য নেওয়া হয়েছে। অ্যান্ড আমরা এখানে রুমের মধ্যে আছি। এখানে ঢুকেই কাবার্ড স্পেস আছে, কাবার্ডে আবার অনেক জায়গাও আছে রাখার। অ্যান্ড তারপর এখানে একটা ফুল লেন্থ মিরর আছে। ঢুকেই রাইট সাইডে আবার ওয়াশরুম আছে। ওয়াশরুমে একটা খুব সুন্দর আবার একটা অ্যান্টিক মিররও আছে। আর ওয়াটার সব মডার্ন অ্যামেনিটিস আছে, শাওয়ার হেড আছে, সিঙ্কও আছে। এমনিতেও মার্বেল ফিনিশও খুব সুন্দর আর পরিষ্কার আছে। আর এটা হচ্ছে মেন রুমটা, বেশ অনেকটাই জায়গা। আবার এখানে একটা খুব সুন্দর একটা ছোট্ট রেট্রো স্টাইল টেলিফোন আছে। এই ওয়ালপেপার সব কালার ম্যাচিং করে করা আছে। আর বেডটাও যথেষ্টই বড়। অ্যান্ড ওখানে একটা ছোট্ট সোফা টাইপও আছে, তো ছোট বাচ্চা হলে ওই সাইডে একজন শুয়ে যেতে পারে। এখানে সুন্দর লাইট আছে। অ্যান্ড ওরা খুব সুন্দর আমাদের একটা টয়লেট্রিজ আর কিটও দিয়েছে সবার জন্য একটা করে। অ্যান্ড এখানে একটা মজার কথা হচ্ছে, এখানে একটা ফুলি ওয়ার্কিং ফ্রিজও আছে, মিনি ফ্রিজ। তো দিস ইজ দ্য এন্টায়ার রুম, খুব সুন্দর। আমরা এখন আরেকটা রুম দেখছি, রুম নাম্বার 209। দিস ইজ অ্যান আলট্রা ডিলাক্স রুম। মানে এদের ডিলাক্স, সুপার ডিলাক্স, আলট্রা ডিলাক্সও আছে। এখানে সেম কাপবোর্ড আর ওয়াল লেন্থ মিরর। আর এখানে টয়লেটের বিয়েটা মোটামুটি সেম। এর সঙ্গে বড় রুম। আচ্ছা, আলট্রা ডিলাক্সের যেটা ডিফারেন্স, হ্যাঁ, আলট্রা ডিলাক্সে ব্যালকনি রয়েছে, হ্যাঁ। আর সুপার ডিলাক্সের মতোই আলট্রা ডিলাক্স, কিন্তু আলট্রা ডিলাক্সে একটা বেশ বড় ব্যালকনি রয়েছে, ওই যে নিচে জিমনি। আর এটা হচ্ছে রুম নাম্বার 212। এটা হচ্ছে হোটেল HSI এর প্রেসিডেন্সিয়াল সুইট। ঢুকেই হচ্ছে এখানে একটা সুইট রুম, যেহেতু এটাই হচ্ছে লিভিং রুম, বসার জায়গা। একটা সুন্দর সোফা দেওয়া রয়েছে উইথ এ টিভি। তারপরে এর যে জিনিসপত্র রাখার, এখানে একটা ক্লোথস হ্যাঙ্গারও রয়েছে আলাদা করে, মানে সাবেকি আনলা নতুন ডিজাইনে। আর এই যে কাপবোর্ড যেটা, সেটাও বেশ সুন্দর করে অ্যান্টিক ডিজাইন করা রয়েছে। এইটা হচ্ছে বাথরুম, বড় বাথরুম অবভিয়াসলি। ও, এখানে বাথটাব আছে, প্রেসিডেন্সিয়াল সুইট বলে দিস হ্যাজ আ বাথটাব। আর মানে গোল্ডেন কালারের সব মানে স্যানিটারি ওয়্যার রয়েছে। একটা পুরনো রাইসি ফিল হবে আর কি। এইটা হচ্ছে বড় বেডের কোয়ালিটিটা বা বেড লিনেন যেগুলো দেওয়া রয়েছে সেগুলোর কোয়ালিটিটা অনেক ভালো। অবভিয়াসলি রুমের সাইজটাও অনেক বড়। আর এটা হচ্ছে মানে হোটেলের ফ্রন্ট ফেসিং। বিরাট বড় বারান্দা। সামনে একটা হোটেলে, এইখানে ওপর থেকে বোঝা যাচ্ছে ওই এই যে সামনে এই রাস্তাটা দিয়ে এখানে আসতে হয়। এটার একটাই যেটা প্রবলেম দেখলাম, যে এটা যে মানে এন্ট্রেন্সের যে রাস্তাটা, সেটা একটু নন ডেসক্রিপ্ট টাইপের, মানে যে সেটা চট করে দেখেও বোঝা যায় না, একটা ছোটো গলির মতো মনে হবে। এটার মধ্যে ভেতরে যে এত বড় হোটেল আছে সেটা বোঝা যায় না। এই পাশেই হচ্ছে একটা ফিলিং স্টেশন, এই সামনেই হচ্ছে স্টেডিয়াম। এটা হচ্ছে এখানকার ব্যাংকওয়ে এরিয়া। হিউজ। नहीं हम कलकत्ता में रहते हैं। वेरी नाइस। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, আজ এই পর্যন্তই। আগামীকাল এখান থেকে দেওমালি যাব। একটা নতুন ও দারুণ সিনিক রুটে দেওমালি যাওয়ার পথ ও আরো অনেক কিছু দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো লাগলে হাইপ, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। সকালে দেখা হচ্ছে। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ।